মৌমিতার শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক, কিন্তু তাদের পরিবারের খুব খারাপ একটা স্বভাব থাকে। তারা রাত্রিবেলা রাস্তায় ঘুমাতে পছন্দ করে, কিন্তু মৌমিতা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম অদ্ভুত স্বভাবের ব্যাপারে অবগত থাকে না। তাই বিয়ের পর রাত্রিবেলা মৌমিতা যখন এসি চালিয়ে নিজের ঘরে আরাম করে শুয়ে পড়ে, তখন কি ব্যাপার, রাত 12টা বেজে গেল, এখনো বিপ্লব ঘুমাতে এলো না কেন? কতক্ষণ আগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো কি ওদের ঘুম পেল না নাকি? ঠিক এমন সময় বিপ্লব বাড়িতে আসে। কি হয়েছে বিপ্লব, তুমি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো, কিন্তু তুমি ঘরে কি করছো? চলো রাস্তায় চলো, বাবা মা বোন সবাই অপেক্ষা করছে। সে কি, রাত 12টা বাজে, এখন রাস্তায় যাব কেন? আর ওনারাই বা এত রাতে রাস্তায় কি করছে? রাত্রিবেলা তো ঘুমানোর সময় হয়ে গেল। আরে বাবা, তোমাকে তো সেটাই বলতে এসেছি যে আমরা রাস্তায় ঘুমাই। রাত্রেবেলা ঘরে ঘুমানো আমাদের অভ্যাস নেই, তাই তোমাকেও আমাদের সাথে রাস্তায় ঘুমাতে হবে। আমি বাড়ির পাশে রাস্তার ধারে ভালো করে বিছানা পেতে দিয়ে এসেছি। আসলে মা আর বাবার গ্যাসের সমস্যা আছে, তো অন্যদিকে বোন বদ্ধ করে ঘুমাতে পারে না, আর তাই আমরা সবাই একসঙ্গে মাদুর পেতে রাস্তায় ঘুমাই। বিপ্লবের মুখে এরকম অদ্ভুত কথা শুনি মৌমিতা একেবারে আকাশ থেকে পড়ে। অন্যদিকে বিপ্লব ঘরের এসি বন্ধ করে দেয়। এত বড়লোক পরিবার রাত্রিবেলা খাট পালঙ্কের আরাম ছেড়ে তারা নাকি রাস্তায় ঘুমাবে, এটা কখনোই হতে পারে না। তাই মৌমিতা রাস্তায় যেতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই বাড়ির নতুন বউ, আর রাত্রিবেলা আমি রাস্তায় ঘুমাবো? এটা মোটেই শোভা পায় না। তাছাড়া আমার গায়ে কত দামি দামি সোনার গহনা আছে, যদি রাত্রিবেলা রাস্তায় একটা অঘটন ঘটে যায় তখন? চোর ডাকাত সবাই রাস্তায় রাত্রিবেলা ঘুরে বেড়ায়, আর তোমরা বলছো রাত্রিবেলা বাইরে ঘুমাবে? আরে কিচ্ছু হবে না, তুমি সব গহনা খুলে আলমারিতে রেখে দাও, আমি চাবি দিয়ে দিচ্ছি। তবে আমরা রাতের বেলা রাস্তাতেই ঘুমাবো, দেখবে ঠান্ডা হয়, আরাম খুব ভালো হবে। এই শুনে মৌমিতার কিছু করার থাকে না। সে তার গায়ের গহনা খুলে আলমারিতে রেখে দেয় আর বরের সঙ্গে রাস্তায় চলে যায়। সেখানে গিয়ে মৌমিতা দেখে তার শাশুড়ি মা বিপাশা দেবী, শ্বশুরমশাই অমলবাবু এবং ননদ তিয়াশা আরাম করে রাস্তায় বিছানা পেতে শুয়ে আছে। এরকম দৃশ্য দেখে মৌমিতার খুবই রাগ হয়। আমার বাবা মা আমাকে কোন পাগলের শ্বশুর বাড়িতে বিয়ে দিল কি জানি। অট্টালিকা সমান 5 তলা বাড়ি, আর সারা বাড়ি ঘুটঘুটে অন্ধকার করে এরা নাকি এখন রাস্তায় ঘুমাবে। বৌমা এসো এসো, তুমি ওই কোনটাতে ঘুমিয়ে পড়ো। আসলে কি বলতো, আমাদের ডাক্তারবাবু বলেছে খোলা হাওয়ায় ঘুমাতে, তাহলে শরীর ভালো থাকবে। সেই জন্যই আমরা রাস্তায় ঘুমাই। এখানে সারা রাত কিন্তু ভালো হাওয়া পাওয়া যায়। খোলা হাওয়াতে ঘুমাতে হলে আপনারা তো ঘরের জানালা দরজা খুলে ঘুমাতে পারেন, এরকম রাস্তায় ঘুমানোর কোনো মানে আছে? জানালা দরজা খুলে ঘুমানোর থেকে রাস্তায় ঘুমানো অনেক ভালো, পুরোপুরি খোলা জায়গায়। এই শুনে মৌমিতা কিছুই বলতে পারে না। সে কোনো রকমে তার পরিবারের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে ভসভস করে নাক ডাকতে শুরু করে, কিন্তু মৌমিতার কিছুতেই ঘুম আসতে চায় না। অন্যদিকে রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। ওরে বাবারে, কি মশা! তার উপরে এই কুকুরগুলো চিৎকার করছে। এখন যদি এসে আমাকে ঘ্যাক করে কামড়ে দেয় তাহলে তো 14টা ইনজেকশন অনিবার্য। ওরে বাবারে, কি জ্বালাতনে পড়েছি! মশার কামড় খেতে খেতে কোনো মতে মৌমিতার যখন চোখ লেগে আসে, তখনই রাস্তার সিকিউরিটি গার্ড জোরে জোরে বাঁশি বাজাতে শুরু করে দেয়, যার ফলে মৌমিতা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। কে বাঁশি বাজাচ্ছে? কে ওখানে? বিপ্লব, ঘুম থেকে ওঠো, আমার মনে হয় রাস্তায় ভূত এসেছে, কেমন ভয়াবহ ভাবে বাঁশি বাজাচ্ছে। বিপ্লব কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। এমন সময় একজন নেপালি সিকিউরিটি গার্ড সেখানে আসে। अरे मैडम जी डरिएगा मत, हम यहाँ सिक्योरिटी गार्ड है। हम यहाँ বহু বছর ধরে সিকিউরিটি গার্ডের কাজ করি, আর আমার বাঁশির আওয়াজটা এরকমই অদ্ভুত। আর আমি জানি আপনারা রাস্তায় ঘুমান, তাই কোনো অসুবিধা নেই, একদম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমি বাঁশি বাজিয়ে পাহারা দিব। মরণ দশা, ডরিয়েগা মত! সারা রাত তুমি এরকম ভূতের মতো বাঁশি বাজালে কারোর ঘুম হবে? অসহ্যকর একেবারে। আমি ঘরে ঘুমাতে চাই, আমার আর ভালো লাগছে না। এভাবেই কোনো মতে মৌমিতা সারা রাত কাটায়। কিন্তু ভোর 4টে বাজতে না বাজতেই তাদেরকে ঘুম থেকে উঠে পড়তে হয়, কারণ ভোর 4টে থেকে রাস্তায় গাড়ি ঘোড়া চলতে শুরু হয়। বৌদি, তাড়াতাড়ি উঠে পড়ো, কারণ এখনই কিন্তু এখান থেকে প্রথম বাস যাবে। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে? তাড়াতাড়ি ওঠো, ঘুমাতে হবে না। এই শুনে মৌমিতা কোনো মতে ঘুম থেকে উঠে বসে, কিন্তু সে নিজের ঘরে গিয়ে এসি চালিয়ে আবার শুয়ে পড়ে, কারণ সারা রাত সে ঠিকমতো কিছুতেই ঘুমাতে পারে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শাশুড়ি মা তাকে ডেকে পাঠায়।
বৌমা, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নাও, সন্ধ্যাবেলা আমরা শপিং করতে বেরোবো। তাড়াতাড়ি বাড়ি ফিরে খেয়ে দিয়ে রাস্তায় ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে কিন্তু ভোরবেলা মিউনিসিপ্যালিটির লোক রাস্তা পরিষ্কার করতে আসবে, তখনই ঘুম থেকে উঠে পড়তে হবে। কালকে সারা রাত আমার ঘুম হয়নি, আমি একটু ঘরে গিয়ে ঘুমিয়ে নিই, না হলে আমার শরীর খারাপ করবে। একেই কালকে রাস্তায় খুব গরম লেগেছে, তারপর সিকিউরিটি গার্ডের বাঁশি, কুকুরের ভয়, গাড়ি চাপা পড়ে যাওয়ার ভয়, এগুলোর জন্য আমি তো ঘুমাতেই পারিনি। কিন্তু মৌমিতার কথাই কেউ কোনো পাত্তা দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেক দিনই মৌমিতার শ্বশুরবাড়ির লোকেরা রাস্তায় ঘুমাতে চলে যায়। মৌমিতার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই কিপটা প্রকৃতির। সন্ধ্যা হতে না হতেই তারা বাড়ির সমস্ত আলো নিভিয়ে দেয়, এসি বন্ধ করে দেয়, আর রাত্রিবেলা ইচ্ছা করে রাস্তায় ঘুমায়। কারণ রাস্তায় সরকারের আলো জ্বলে, প্রাকৃতিক হাওয়া পাওয়া যায়, তাই তাদের ইলেকট্রিক বিল খরচা বেঁচে যায়। শুধুমাত্র এই কারণেই মৌমিতার শ্বশুরবাড়ির লোকেরা রাস্তায় ঘুমায়। এমনই একদিন রাত্রিবেলা সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। যাই, আমি এখন লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরবেলা আমি অ্যালার্ম দিয়ে রাখবো, এদের ঘুম ভাঙার আগেই আমি আবার রাস্তায় এসে শুয়ে পড়বো। এই বলে লুকিয়ে লুকিয়ে মৌমিতা ঘরে চলে যায়, আর সে আরাম করে এসি চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বদমাইশ ননদ বাড়িতে যায়। কি ব্যাপার বৌদি, তুমি লুকিয়ে লুকিয়ে ঘরে এসে ঘুমাচ্ছ? ভাগ্যিস আমি ফ্রিজ থেকে খাবার বার করতে এসেছিলাম, না হলে তুমি জানতেই পারতাম না যে তুমি রাস্তা থেকে ঘরে এসে ঘুমাচ্ছ। প্লিজ তিয়াশা, এই কথাটা তুমি তোমার মাকে কিংবা বাবাকে বলো না। আমার সত্যি রাস্তায় ঘুম হয় না, সারা রাস্তা নোংরা, ওরকম ওখানে মাদুর পেতে ঘুমানো যায় বলো? ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি তোমার দামি 3000 টাকা দামের ম্যাকের লিপস্টিকটা আমাকে দেবে। কালকে থেকে যেন এরকম না হয়, আমরা যখন রাস্তায় ঘুমাই তোমাকেও রাস্তাতে ঘুমাতে হবে। অসভ্য মেয়ে একটা, যেই সুযোগ পেয়েছি অমনি আমার কাছ থেকে আমার দামি লিপস্টিকটা চেয়ে নিচ্ছে। কি আর করব, এখন আমি ফেঁসে গেছি, এখন আমার তো কিছু করার নেই। এই ভেবে মৌমিতা তার ননদকে তার দামি লিপস্টিকটা দিয়ে দেয়, কিন্তু তার নিজের ঘরে এসি চালিয়ে ঘুমানোর স্বপ্ন ভঙ্গ হয়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। পাড়ার লোকেরা বিপাশা দেবী এবং তার পরিবারকে এরকম রাস্তায় ঘুমাতে বারণ করলেও তারা কোনো কথা শোনে না। তোরা রাস্তাটাকে একদম নিজেদের প্রপার্টি বানিয়ে নিয়েছিস। কালকে সকালবেলা আমার মেয়ে আর জামাই গাড়ি নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল, কিন্তু তোরা এমন ভাবে রাস্তা দখল করে শুয়েছিলিস যে ওরা গাড়িটা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারেনি, ওদেরকে হেঁটে হেঁটেই এতটা আসতে হয়েছে। হ্যাঁ, বেশ হয়েছে, এই রাস্তাটা তোর নিজস্ব নয়, তাই আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই করতে পারি। তুই যখন সন্ধ্যাবেলা রাস্তায় 100 বার জল ঢালিস, তখন কি আমরা কিছু বলি? তাই আমরা রাত্রিবেলা রাস্তাতেই ঘুমাবো, তুই কিছু বলতে পারবি না। এই বলে বিপাশা দেবী তার প্রতিবেশীকে চুপ করিয়ে দেয়। কিন্তু মৌমিতা কিছুতেই ব্যাপারটা আর মেনে নিতে পারে না। সে এবার মনে মনে একেবারে ঠাই করে ফেলে যে তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম রাস্তায় ঘুমানোর বদ অভ্যাস ছাড়িয়ে ছাড়বে। এমনই একদিন রাত্রিবেলা তারা যখন একসঙ্গে রাস্তায় ঘুমিয়ে থাকে, তখন মৌমিতাই ইচ্ছা করে তাদের মাথার সামনে একটা করে বাটি রেখে দেয়। পরের দিন সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে, তখন তারা দেখে যে বাটির মধ্যে অনেকগুলো খুচরো পয়সা পড়ে আছে। একই, আমাদের মাথার সামনে বাটি রেখে কে গেল? আর আমরা কি ভিখারি নাকি যে আমাদের খুচরো টাকা ভিক্ষা দিয়ে গেছে? নিশ্চয়ই এটা ওই বদমাইশ সাবিত্রীর কাজ। দেখেছিস বাবু, আমাদেরকে ভিখারি প্রমাণ করতে চাইছে। এভাবেই মৌমিতার শ্বশুরবাড়ির লোকেরা সাবিত্রী দেবীর উপর ভীষণই রেগে যায়। পরের দিন যখন রাত্রিবেলা আবার তারা রাস্তায় ঘুমাতে যায়, তখন মৌমিতা ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে তাদের গায়ে কয়েকটা ছেঁড়া কম্বল এবং কাঁথা চাপিয়ে দেয়, আর মাথার সামনে কয়েকটা ছেঁড়া জামা কাপড়ও রেখে দেয়। কালকে তোমাদেরকে ভিখারি বানিয়ে টাকা দিয়েছিলাম, আর আজকে কম্বল আর বস্ত্র দান করলাম, দেখি এবার তোমরা কি করো। পরের দিন সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখে তারা লজ্জায় অপমানে চুপ করে বসে থাকে। ইস, কি লজ্জার ব্যাপার! এত বড়লোক বাড়ির বউ হয়ে রাত্রিবেলা রাস্তায় ঘুমাচ্ছি বলে লোকে আমাদেরকে গরিব ভিখারি ভাবছে। কদিন ধরে তো সিকিউরিটি গার্ড আসছে না, আমার মনে হয় কোনো এনজিও এসে আমাদেরকে এরকম দান ধ্যান করে চলে যাচ্ছে। হবেই না বা কেন? ঘর বাড়ি থাকতেও তো রাস্তায় এরকম ভাবে শুয়ে আছি, তাই এটা হওয়াই তো স্বাভাবিক।
চুপ করো তো বৌমা, একদম কিছু বলবে না। কে আমাদের কি দান ধ্যান করলো তাতে আমাদের কিছু যায় আসে না। রাস্তায় ঘুমানোর মতো আরাম আর কিছুই হয় না, বুঝেছো? এভাবেই পরের দিনও তারা আবার রাস্তাতেই ঘুমাবে বলে ঠিক করে। কিন্তু তারা সেদিন রাত্রিবেলা অনেক সজাগ থাকে। তবে যতই রাত্রিবেলা তারা সজাগ থাকুক না কেন, ভোরবেলার দিকে তাদের প্রত্যেকের চোখ লেগে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের নাকে একটা বীভৎস দুর্গন্ধ আসে, যার ফলে মৌমিতার শ্বশুরবাড়ির লোকেদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তারা দেখে তাদের মাথার কাছে কুকুরের বমি এবং কুকুরের মলমূত্র পড়ে আছে। এমনকি কুকুরের বমি এবং মলমূত্র তাদের গায়েও লেগে যায়। ইস মাগো, আমি আর রাস্তায় ঘুমাতে পারবো না। একদিন গরিব ভেবে কেউ টাকা পয়সা দিয়ে যায়, কেউ কাঁথা কম্বল দিয়ে যায়, এখন আবার কুকুরে হেগে দিয়ে বমি করে যাচ্ছে। মা, তোমার এরকম ইলেকট্রিসিটি বাঁচানোর চক্করে আমাদের কিন্তু শরীর খারাপ করবে। তাই আমি আর কালকে থেকে রাস্তায় ঘুমাতে পারবো না, এই আমি বলে দিলাম। সেদিনের পর থেকে বিপাশা দেবী তাদেরকে রাস্তায় ঘুমানোর কথা বললেও কেউ আর রাস্তায় ঘুমাতে চায় না। সুতরাং মৌমিতার প্ল্যান একেবারে সফল হয়। আসলে সেদিন রাত্রিবেলা মৌমিতা ইচ্ছা করে কুকুরকে বেশি বেশি করে খাবার খাওয়ায়। আর যখন তার শ্বশুরবাড়ির লোকেরা ঘুমিয়ে পড়ে, তখন সে ইচ্ছা করে কুকুরদেরকে সেখানে ডেকে নিয়ে আসে। আর কুকুরগুলো সেখানেই বমি করে এবং মলমূত্র ত্যাগ করে সেখান থেকে চলে যায়। যার ফলে পরের দিন থেকে সবাই বাড়িতেই এসি পাখা চালিয়ে ঘুমাতে বাধ্য হয়। মৌমিতাকেও আর তার শ্বশুরবাড়ির পাল্লায় পড়ে রাস্তায় ঘুমাতে যেতে হয় না। দেবস্মিতা এবং দীপিকা দুই যা ছিল। দেবস্মিতা ছিল ওই বাড়ির বড় বৌমা আর দীপিকা ছিল ছোট। দীপিকা বিয়ে করার পর থেকে এখনো পর্যন্ত শ্বশুরবাড়িতে সুখে থাকতে পারেনি, কারণ সে খুবই গরিব ঘরের মেয়ে ছিল। আর অন্যদিকে দেবস্মিতা ছিল খুবই ধনী পরিবারের মেয়ে। এমনই একদিন দুপুরবেলা দেবস্মিতা তার ঘরে খুবই মজা করে বসে টিভি দেখছিল। তখনই সেখানে দীপিকা আসে। দিদি, বলছি যে আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু চিকেন কষাটাই বাকি আছে। পিঙ্কি আর পিন্টুর স্কুল ছুটির সময় হয়ে গেছে, তুমি একটু চিকেন কষাটা রান্না করে দাও না। আমি ততক্ষণে দৌড়ে গিয়ে পিঙ্কি আর পিন্টুকে নিয়ে আসি। এই, তুই কাকে কি বলছিস? তোর সাহস তো কম নয়। গরিব ভিখারি ঘরের মেয়ে হয়ে তুই আমাকে অর্ডার করছিস, হুকুম করছিস? তুই থাকতে আমি কেন রান্না করতে যাব? তোর যখন ছেলে মেয়েদের স্কুল থেকে আনার ছিল, তাহলে তুই আগে থেকে সব রান্না করে রাখিসনি কেন? এরকম অর্ধেক রান্না করে রেখে তুই বাচ্চাদেরকে আনতে যাবি? না দিদি, আজকে আসলে অনেক রকমের রান্না করতে হয়েছে বলে দেরি হয়ে গেল। এতক্ষণে ওদের স্কুল ছুটিও হয়ে গেছে। ওরা আমাকে না দেখতে পেলে খুব কান্নাকাটি করবে। আসলে ওরা অনেক ছোট তো। এতই যখন তোর বাচ্চাদের নিয়ে চিন্তা, তাহলে একটা স্কুল বাস করে দিতে পারিস তো। ও না, সেটা তো আবার সম্ভব নয়। তোর বরের তো মুরদ নেই, মাস গেলে মাত্র ওই কটা টাকা ইনকাম করে। ওই টাকা দিয়ে তো সংসারই ঠিকঠাক ভাবে চলে না। ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে টাকা কিভাবে খরচ করবি তোরা? তুই বরং তো ছেলে মেয়েদের পড়াশোনা না করিয়ে বাড়িতে বসিয়ে রাখ। কি হয়েছেটা কি? এত চেঁচামেচি হচ্ছে কিসের? কি হলো বড় বৌমা? এই মুখপুরিটা আবার কি বলছে? দেখুন না মা, এর এত সাহস যে আমাকে অর্ডার করছে, আমাকে চিকেন কষা রান্না করতে বলছে। ইনি এখন ওনার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনতে যাবেন, আর আমি কালকেই পার্লার থেকে অত টাকা খরচ করে গোল্ডেন ফেসিয়াল করে এসেছি। আমি এখন এই অবস্থায় রান্নাঘরে গেলে আমার মুখের গ্লো নষ্ট হয়ে যাবে তো বলুন? কিরে গরিবের মেয়ে, তোর কি বাড়ি থেকে চিরতরে বিদায় নেওয়ার ইচ্ছে হয়েছে? তোর তো সাহস কম নয়। এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। বাপের বাড়ি থেকে তো কিচ্ছু নিয়ে আসিসনি, সুতরাং এখন গতরে খাটতে হবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর দিদিকে কখনোই কোনো কাজ করতে বলবো না। আমি তাহলে এখন পিঙ্কি আর পিন্টুকে নিয়ে আসি, তারপর রান্না করে দেব। এই এই দাঁড়া, এখানে দাঁড়া। তুই এখান থেকে অত দূরে যাবি, তারপর তোর ছেলে মেয়েদেরকে নিয়ে আসবি। এটা তো ঘন্টা খানেকের ব্যাপার। আমার ছেলেটাও তো স্কুল থেকে এখনই চলে আসবে। তোর জন্য কি আমার ছেলেটা না খেয়ে বসে থাকবে? কেন দিদি, ছোট না খেয়ে থাকবে কেন? আমি তো ভাত, ডাল, আলু ভাজা, অনেক রকমের সবজির তরকারি করেছি, শুধুমাত্র চিকেন কষাটাই বাকি আছে। আহারে, আমার ছেলেটা মাংস ছাড়া ভাত খায় না, তুই জানিস না? ও যদি বাড়িতে এসে মাংস ভাত না পায়, তাহলে জানিস তো কেমন রেগে যাবে। তোর যেরকম ছেলে মেয়েদের নিয়ে চিন্তা আছে, সেরকম আমারও আমার ছেলের খাওয়া দাওয়া নিয়ে অনেক চিন্তা। তুই আগে চিকেন কষা রান্না করবি, তারপর যেখানে খুশি যাবি। দীপিকা বুঝতে পারে সে রান্না না করে কোনো মতেই সেখান থেকে যেতে পারবে না, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না করতে শুরু করে দেয়। চিকেন কষা রান্না করতে করতে তার অনেক দেরি হয়ে যায়।
পিন্টু এবং পিঙ্কি স্কুল থেকে ফোন করে দীপিকাকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছানোর কথা বলে। দীপিকা তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, 1 ঘন্টা আগে ওদের স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা বাড়ি চলে গেছে। পিঙ্কি আর পিন্টু শুধু দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছে। আমাকে স্কুল থেকে ফোন করে এখনই যেতে বললো। আপনি আমাকে অটো ভাড়া দিন না মা, তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে আসি। কি অটো ভাড়া? অটো ভাড়া আমি কোথায় পাবো? তোমার বর কি আমাকে মাসে মাসে লাখখানেক টাকা দেয়? মাসের শেষে মাত্র কয়েক হাজার টাকা আমার হাতে ধরায়, এখন আবার সেই টাকাতেও তুমি ভাগ বসাবে? না মা, আমি কি অন্যদিন আপনার কাছে টাকা চাই বলুন? আমি তো রোজই হেঁটে হেঁটে যাওয়া আসা করি, আজকে দেরি হয়ে গেছে বলে। না, হবে না, আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। তোমার বরকে পরের মাস থেকে বেশি করে টাকা দিতে বলবে, তাহলে তুমি আমার কাছ থেকে টাকা চাইলে পাবে। এই বলে মনিকা দেবী সেখান থেকে চলে যায়। দীপিকা বাধ্য হয়ে হেঁটে হেঁটেই তার ছেলে মেয়েদের স্কুল থেকে আনতে চলে যায়। 2-1 ঘন্টা পর সে তার ছেলে মেয়েকে বাড়ি নিয়ে আসে। তারা এসে দেখে যে দেবস্মিতা তার ছেলে ছোটুর সঙ্গে বসে বসে পিৎজা খাচ্ছে। দিদি, এখন দুপুরবেলা তুমি ছোটকে ভাত না খাইয়ে পিৎজা খাওয়াচ্ছ কেন? কেন মানে? আমি তোর কথাই কৈফিয়ত দিতে যাব কেন? আমার ছেলের পিৎজা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমি পিৎজা কিনে দিয়েছি। আমি কি তোর বরের টাকায় পিৎজা কিনেছি যে তুই আমাকে প্রশ্ন করছিস? নাকি তোকে আমার ছেলের জন্য মাংস রান্না করতে বলেছিলাম বলে তোর রাগ হয়েছে? না না দিদি, সেটা নয়। আসলে দুপুরবেলা এসব খাবার খেলে যদি ছোট শরীর খারাপ করে, তাই বললাম। এসব খাবার খাওয়ার আমার ছেলের অভ্যাস আছে, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যিই আমার ছেলেটার শরীর খারাপ করবে। দেখ দেখ, তোর ছেলে মেয়েরা কিভাবে পিৎজার দিকে তাকিয়ে আছে, যেন এখনই কেড়ে খেয়ে নেবে। কি রে, তোরা কখনো পিৎজা চোখে দেখিসনি? পিন্টু, পিঙ্কি, তোরা চল, ফ্রেশ হয়ে নিবি। মা, আমরাও পিৎজা খাবো, আমাদেরকে একটু পিৎজা দিতে বলো না। কাকিমণি, আমাদেরকে একটু পিৎজা দাও না। দেখেছিস আমি যা বললাম? এই, তোরা একদম আমার ছেলের খাবারে নজর দিবি না বলে দিলাম। পিৎজা খাওয়ার ইচ্ছা হয়েছে, তোদের বাবাকে বলবি, আমাকে নয়। পিৎজার অনেক দাম, তোর বাবার তো আবার পিৎজা কেনার কোনো সামর্থ্য নেই। মা, আমার পেট ভরে গেছে, আমি আর পিৎজা খাবো না। তোমার ফোনটা দাও, আমি এখন গেম খেলবো। এই বলে ছোট তার মায়ের কাছ থেকে ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। দেবস্মিতা বেঁচে যাওয়া পিৎজার স্লাইসগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই দেখে দীপিকার খুবই খারাপ লাগে। এটা তুমি ঠিক করলে না দিদি? সেই তো তুমি পিৎজাগুলো শুধু শুধু ডাস্টবিনে ফেলে দিলে। আমার ছেলে মেয়েকে পিৎজাটা দিলে তোমার কি ক্ষতি হয়েছে তো বলো? আমার বাচ্চাদের মুখের খাবার তুমি কেড়ে নিতে পারলে? তোর বাচ্চাদের মুখের খাবার আমি কেড়ে নিলাম? অদ্ভুত কথা কেন বলছিস? এই পিৎজাতে আমি টাকা লাগিয়েছিলাম, আমার বরের টাকা দিয়ে আমি পিৎজাগুলো কিনে এনেছিলাম, তোর গরিব বাচ্চাদের খাওয়ানোর জন্য নয়। এতই যদি তোর বাচ্চাদের পিৎজা খাওয়ানোর ইচ্ছা হয়, তাহলে তোর বরকে বলবি এনে দিতে। এই বলে দেবস্মিতা সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে প্রতাপ অর্থাৎ দীপিকার স্বামীর খুবই খারাপ লাগে। সে মনে মনে খুবই কষ্ট পায়। প্রতাপ আজকেই স্যালারি পেয়েছিল, তাই সে তার ছেলে মেয়েকে পিৎজা কিনে খাওয়াবে বলে ঠিক করে। তোরা মন খারাপ করিস না, আজকে আমি তোদেরকে পিৎজা কিনে খাওয়াবো। আমি আজকে স্যালারি পেয়েছি। আর হ্যাঁ, তোদের জামা প্যান্ট কিনতে হবে, আমার এটাও মনে আছে। তোরা দুজনেই খেয়ে নে, সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মার্কেটে যাব, কেমন? প্রতাপের কথা শুনে পিঙ্কি এবং পিন্টু খুবই খুশি হয়। দীপিকা তার ছেলে মেয়েদেরকে ঘরে নিয়ে চলে যায়। তখন সেখানে প্রতাপের মা মনিকা দেবী আসে। কিরে, কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। তুই আজকে স্যালারি পেয়েছিস তো? কই স্যালারি কোথায়, তাড়াতাড়ি দে। হ্যাঁ মা, এই তো আমি এখনই তোমার কাছেই যাচ্ছিলাম, এই নাও। কি ব্যাপার, এতে 8,000 টাকা আছে কেন? বাকি 2,000 টাকা কই? তুই তো 10,000 টাকা স্যালারি পাস। হ্যাঁ মা, আমি তো প্রত্যেক মাসে আমার স্যালারির সব টাকাই তোমাকে দিয়ে দিই, কিন্তু মা এবার আমি 2,000 টাকা রেখেছি। আমার ছেলে মেয়ের জামা প্যান্ট গুলো সব পুরানো হয়ে গেছে, ওরা ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে, আমার খুব খারাপ লাগছে দেখে। তাই আমি ওদের দুজনকে আজকে নতুন জামা প্যান্ট কিনে দেবো বলেছি। আর ওদের কদিন থেকে পিৎজা খাওয়ারও খুব ইচ্ছা হচ্ছে, তাই আমি ওদেরকে পিৎজা কিনে খাওয়াবো একবার। তুই কি পেয়েছিস তো কি? হ্যাঁ, এই জন্য আমি তোকে বলেছিলাম যে আমার পছন্দের ধনী মেয়েকে বিয়ে কর। তুই তো আমার কথা না শুনে ওই গরিব ভিখারি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে এনেছিলি। এতগুলো মানুষের সংসার মাত্র 10,000 টাকা দিয়ে কিছু হয়? তোর দাদা এত টাকা সংসারে ঢালছে, তোর একটুও লজ্জা করে না? চুপচাপ পুরো টাকাটা দে আর যা এখান থেকে। প্রতাপ তার মায়ের কথা শুনে আর কিছু বলতে পারে না। সে তার স্যালারির পুরো টাকাটাই তার মাকে দিয়ে দেয়। সে মন খারাপ করে ঘরে গেলে তার ছেলে মেয়েরা তাকে দেখে বলে, বাবা, আমি আজকে মার্কেটে গিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর টি শার্ট কিনবো, আর হ্যাঁ, একটা ব্ল্যাক কালারের জিন্স প্যান্টও কিনবো। এই অনেকগুলো কেন? বাবার কাছে এত টাকা থাকে না, শুধু একটাই জামা নিবি।
বাবা এত টাকা কোথায় পাবে? বাবা তুমি চিন্তা করো না, আমি শুধু একটাই ফ্রক কিনবো, ঠিক আছে? আর বাবা, আমরা পিৎজা কখন খেতে যাব? আমি আর দিদি কিন্তু চিকেন পিৎজা খাবো। ছোট দাদা আজকে যে পিৎজাটা খাচ্ছিল একদম ওরকমই পিৎজা খাবো। পিন্টু পিঙ্কির মুখে এমন কথা শুনে প্রতাপের চোখে জল চলে আসে। আমাকে ক্ষমা করে দিত না, আমি তোদের কোনো আশাই পূরণ করতে পারবো না রে, আমার কাছে একটা টাকাও নেই। এই বলে প্রতাপ কাঁদতে থাকে। এ কি, তুমি এভাবে ছেলে মেয়েদের সামনে কাঁদছো কেন? ঠিক আছে, এবার না হয় তুমি পরের মাসে এদেরকে জামা প্যান্ট কিনে দেবে। আর পিন্টু পিঙ্কি, আমি তোদেরকে বাড়িতেই পিৎজা বানিয়ে খাওয়াবো, কেমন? চল এবার তোরা ঘুমিয়ে পড়। এই বলে দীপিকা তার ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়ে। প্রতাপ মনে মনে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। সে নিজেকে কাপুরুষ বলে মনে করে, কারণ সে তার বউ ছেলে মেয়েদের কোনো রকমের চাহিদা পূরণ করতে পারছিল না। তাই তার বউ এবং ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালবেলা তাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সবাই খুবই কান্নাকাটি করতে থাকে। ছেলের মৃত্যুর জন্য মনিকা দেবী দীপিকাকে দায়ী করতে থাকে। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মুখ পুরি কোথাকার, আমার ছেলেকে খেয়ে নিলি, তোর শান্তি হলো না তাই না? তুই তো দুই ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। না, কিছু একটা করতে হবে। দীপিকাকে এই বাড়ি থেকে বের করে দিলে সমস্ত সংসারের কাজ আমাকেই করতে হবে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। মা, আপনি কিন্তু ভুল করছেন। আপনি যদি একে বাড়ি থেকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু পাড়াপড়শি সকলেই আপনাকে থু থু করবে। আপনি বরং দীপিকাকে এখানেই থাকতে দিন। দেবস্মিতার কথা শুনে মনিকা দেবী দীপিকাকে আর বাড়ি থেকে তাড়ায় না। স্বামী মারা যাওয়ার পর থেকে দীপিকার জীবন আরো বেশি দুর্বিষহ হয়ে ওঠে। দেবস্মিতা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে দীপিকা ও তার ছেলে মেয়ের উপর অত্যাচার করতে থাকে। টাকা পয়সার অভাবে দীপিকা তার ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়। এইরকম ভাবেই সময় কাটছিল। একদিন মনিকা দেবী ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য হসপিটাল থেকে অনেক টাকা ধার্য করা হয়। দেবস্মিতা তার শাশুড়ি মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে অস্বীকার করে। মাথা খারাপ, আমার কাছে এখন এত টাকা নেই। সামনের মাসে আমি আর আমার বর আমাদের ছেলেকে নিয়ে মালদ্বীপে ঘুরতে যাব। এখন আমাদের অনেক টাকার দরকার। আমি কোনো বেকার কাজে ফালতু টাকা খরচ করতে পারবো না। এমনিও আপনার বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবেন বলুন তো? এই বলে দেবস্মিতা সেখান থেকে চলে যায়। মনিকা দেবী ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। মা, আপনি একদম কান্নাকাটি করবেন না। আমি থাকতে আপনার কিচ্ছু হতে দেব না। আমি আপনার চিকিৎসার টাকা জোগাড় করব, যেভাবেই হোক না কেন। দীপিকা তার শাশুড়ি মায়ের জীবন বাঁচানোর জন্য তার বর যেই কারখানায় কাজ করত সেখানে গিয়ে কাজ করা শুরু করে। সে কারখানার মালিকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তার শাশুড়ি মায়ের চিকিৎসা শুরু করে দেয়। সে ধীরে ধীরে কাজ করে সমস্ত টাকা শোধ করতে থাকে। এরই মধ্যে মনিকা দেবী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে তার ভুলের জন্য মনে মনে ভীষণ পরিমাণে অনুশোচনা করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি গরিব বলে তোমাকে সব সময় ছোট করেছি, কিন্তু তুমি আমার জীবন বাঁচানোর জন্য যা করলে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। দীপিকা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। সেদিন থেকে মনিকা দেবী নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে। এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।